everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের এনএম জিএনএম 2024 পরীক্ষা 14 জুলাই এবং এই পরীক্ষার জন্য আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা 30 ডেজের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের আজকে আমরা ডে 9-এ এসে পৌঁছেছি। এই 30 ডেজ চ্যালেঞ্জের রুলগুলো আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। প্রথম রুলই হলো তোমাদের রেগুলার 6টা করে সাবজেক্টই কভার করতে হবে, আর সেকেন্ড রুল হলো তোমাদের রেগুলার একটা করে টেস্ট দিতে হবে। তোমরা যারা যারা আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকমের যে 1 মাসের টেস্ট সিরিজ রয়েছে, 15 দিন ইউনিট টেস্ট এবং 15 দিন মক টেস্টের সিরিজ, তাতে জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের টেস্ট সিরিজে জয়েন করতে পারো। 15 দিনের যে ইউনিট টেস্ট রয়েছে তাতে সম্পূর্ণ সিলেবাসটাকে 15টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের ওপরে ইউনিট টেস্ট নেওয়া হবে। 4টে ইউনিট টেস্ট হয়ে গেছে। তোমরা যদি এখন জয়েন করো তাহলে তোমরা আগের ইউনিট টেস্টগুলোর কোশ্চেন পেপারও কিন্তু পেয়ে যাবে। আর মক টেস্ট শুরু হচ্ছে 27শে জুন থেকে। তোমরা যারা যারা ইউনিট টেস্ট এবং মক টেস্টে জয়েন করতে চাইছো, স্ক্রিনে মেনশন করা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস পারচেস করতে চাইলেও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। লাইফ সায়েন্সের ক্ষেত্রে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে ব্রিফ ডিসকাশন, এবং তার সাথে লাইফ সায়েন্সের জন্য 100 to 150 MCQs আর ফিজিক্যাল সায়েন্সের জন্য 50 to 100 MCQs রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এছাড়াও সেকশন 2 এর কোয়েশ্চেনও আলাদা করে দেওয়া রয়েছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো মিলিয়ে নোটসের প্রাইস হচ্ছে মাত্র 99 টাকা। তোমরা যারা টেস্ট করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তোমরা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি আমাদের টার্গেট স্কোর কত হওয়া উচিত। আজকের ভিডিওটা আমি টার্গেট স্কোরের ওপরে নিয়ে এসেছি। এবার টার্গেট স্কোর আর কাট অফের বেসিক ডিফারেন্সটা বলে দিই। টার্গেট হচ্ছে সবসময় আমাদের বেশি রাখা উচিত। আমরা জেনেই নেব যে কাট অফ এর থেকে কম আসবে, ঠিক আছে? এটা আমি ফর মেল অ্যান্ড ফর ফিমেল সবার জন্যই এই টার্গেট স্কোরটা বলবো। আর একটা কথা বলি, মেলদের কাট অফ অবশ্যই ফিমেলদের থেকে অনেক বেশি যাবে, কারণ মেলদের ক্ষেত্রে সিটটা অনেক কম থাকে। তো অবশ্যই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে টার্গেট যেটা করে যাবে আর যেটা কাট অফ সেটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকবে। দেখো, আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা জিনিসই বলি যে সবসময় ওপরের দিকে তাকাতে হয়, মানে টার্গেটটা সবসময় একটু ভালো রাখতে হয়, তাহলেই যেটা কাট অফ আসবে সেটাতে তোমরা পৌঁছতে পারবে। এবার তোমরা বিভিন্ন জায়গায় হয়তো দেখবে কোথাও বলবে 65, কোথাও বলবে 70, কোথাও বলবে 75 মার্কস পেলেই তোমরা সিলেক্টেড হয়ে যাবে। সিলেকশনটা অনেক পরে আসবে, আগে তো পরীক্ষাটা দিতে হবে। আগে কোয়েশ্চেন পেপার না পেয়ে আগে কতজন পরীক্ষা দিচ্ছে, কার কত ভালো পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেনের ডিফিকাল্টি কেমন হচ্ছে, এইসব না জেনে কিভাবে বলো তো কাট অফ বলবো? ওইভাবে তো কাট অফ বলা যায় না। অন্তত পরীক্ষাটা হলে তো বোঝা যাবে যে কেমন টাইপের কোয়েশ্চেন এসেছে। তো টার্গেটটা এমন একটা রাখা উচিত যেটা যে ধরনেরই কোয়েশ্চেন, ইজি হোক কোয়েশ্চেন হার্ড হোক, যে মার্কসটা স্কোর করতে পারলে তোমাদের সিলেকশন নিশ্চিত হবে। আর সবসময় আমি মনে করি যে টার্গেট এমনই রাখা উচিত যে ওই লাস্টে গিয়ে ওই 1-2 নাম্বারের জন্য না আটকে যেতে হয়। ধরে নাও তোমরা 70 টার্গেট রেখে যাচ্ছ, কোনো কারণে হয়তো 71-এ সিলেকশন হচ্ছে, 70-এ হচ্ছে না, সেটা কি ঠিক হবে? না। তো আমি সবসময় বলি যে একটু চোখটা সবসময় ওপরের দিকে রাখতে হয়, তাহলেই পৌঁছানো যাবে। আর না হলে ওই 1-2 নাম্বারের জন্য নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কপালকে দোষ দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না। এখানে আমি তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্টের কত মার্কসে কত মার্কস তোমাদের তুলতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে কত কত টার্গেট করবে সেটাও আজকে আলোচনা করব। তো ফার্স্টেই বলে রাখি, আমি তোমাদেরকে বলবো যে 90+ মার্কস, 90 লিখেছি ঠিকই, 90+ মার্কস তোমাদের টার্গেট হওয়া উচিত। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই আমি বলছি। এবার একটু সাবজেক্ট ধরে ধরে আমি যে ভাগটা করেছি সেটা তোমাদেরকে একটু বোঝাই। লাইফ সায়েন্সের ক্ষেত্রে সেকশন 1-এ 30টা আর সেকশন 2-তে 10টা কোয়েশ্চেন, দুটো মিলিয়ে মার্কস হচ্ছে 50 মার্কস। লাইফ সায়েন্সটা হচ্ছে সব থেকে বেশি স্কোর করার জায়গা থাকে। তোমরা চেষ্টা করবে লাইফ সায়েন্সে যেন তোমরা 42+ স্কোর করতে পারো, 42-র নিচে যেন স্কোর না আসে। লাইফ সায়েন্স তো সাবজেক্টটাও ভালো, পড়তেও ভালো লাগে সবার, তো অবশ্যই লাইফ সায়েন্সে কিন্তু 42 স্কোর করতেই হবে, 42+ স্কোর করতেই হবে। লাইফ সায়েন্সে যদি কমে যায় তাহলে কিন্তু অন্যদিকে টানতে অসুবিধা হবে, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, ফিজিক্যাল সায়েন্স বুঝতে সমস্যা হয়, যদিও ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা ভীষণই সুন্দর একটা সাবজেক্ট, কিন্তু অনেকের বেস ক্লিয়ার না থাকার জন্য খুব প্রবলেম হয়। আর অঙ্ক থাকার জন্য আমি একটু কমই রেখেছি, 25-এর মধ্যে আমি 18 রেখেছি, বাট চেষ্টা করবে 18+ স্কোর করার, ঠিক আছে?
ইংলিশের ক্ষেত্রে 15তে 12 টার্গেট করে যাবে, 12 প্লাস, অ্যাকচুয়ালি 12 না 12 প্লাস টার্গেট করে যাবে। ম্যাথসের ক্ষেত্রে 10-এর মধ্যে আবারও 7 রাখছি। এবার দেখো কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে অলরেডি যে টাইমের ম্যানেজমেন্টটা তোমরা কিভাবে করবে সেটা শেয়ার করেছি, কারণ টাইম প্রপারলি ম্যানেজ না করলে তোমরা এই স্কোরগুলো কখনোই করতে পারবে না। তো টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা না দেখে থাকলে কালকের ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। নেক্সট রয়েছে জিকের ক্ষেত্রেও 10-এর মধ্যে 7 টার্গেট রাখতে বলেছি আমি। আর রিজনিংয়ের ক্ষেত্রে 5-এ 5ই পাবে তোমরা, রিজনিং ভীষণ সহজ আসে, তাও কোনো কারণে যদি একটা না পারো তাহলে 4টা, সব যদি তোমরা যোগ করো দেখবে 90 আসবে, ঠিক আছে। তো তোমাদের টার্গেট কিন্তু অবশ্যই 90 প্লাস করে যেতে হবে। আবারও বলছি, টার্গেট এবং কাট অফ মার্কস কিন্তু আলাদা। তোমরা যদি এখন টার্গেট কম করে যদি ভাবো যে না আমার 70 আসছে মক টেস্টে, তো তাতেই আমার হয়ে যাবে, সেরকম কিন্তু না। মক টেস্টটা বাড়িতে দিচ্ছ, সিচুয়েশন অনেক আলাদা, এক্সাম হলের সিচুয়েশন কিন্তু অনেক আলাদা হবে, আর সময়টা কিন্তু ওই চোখের পলক ফেলতেই শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টার্গেটটা একটু বেশি রাখারই চেষ্টা করো, আমি 90 বলেছি, কেউ যদি চাও 100 প্লাস টার্গেট রেখে যেতে সেটাও করতে পারো, কিন্তু মিনিমাম 90 প্লাস টার্গেট রেখে না গেলে যেটা কাট অফ মার্কস সেটা অবধি কিন্তু পৌঁছতে পারবে না। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার এই চ্যানেলটা আর আমার আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, PREPCOM, প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। প্রেপকমকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর থ্যাংকস ফর ওয়াচিং।